ওকে, শুরু করি তাহলে নাকি? যারা আছে তাদেরকে দিয়ে শুরু করি, বাকিটা রেকর্ডিং ক্লাস থাকবে। আর এটা ইউটিউবে আপলোড দিয়া লিংক দিয়ে দিব, পরে ক্লাসটা দেখতে পারবো, ঠিক আছে? তো নর্মাল যে বিষয়গুলো, এই যে যে দেখতে দেখতে পাচ্ছ যে বাস্তব সংখ্যা আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে প্রপার্টিস অফ রিয়েল নাম্বার, মানে অর্ডার প্রপার্টিস অফ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের যে বৈশিষ্ট্যগুলো তার উপর, ঠিক আছে? তো ক্লাসিফিকেশনটা আমার মনে হয় বলে দেওয়ার দরকার নেই, নাকি ক্লাসিফিকেশন বলে দেওয়ার দরকার আছে? বাস্তব সংখ্যা, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা সাধারণত আমরা কি জানি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবাই। ওকে, মূলদ সংখ্যা যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, এবং এর প্রপার্টিস হচ্ছে সদস্যগুলো পি বাই কিউ আকারে লেখা থাকবে, যেখানে পি এবং কিউ হবে ইন্টিজার, কিন্তু কিউ জিরো হতে পারবে না। আর আরেকটা শর্ত হচ্ছে পি এবং কিউ এর গসাগু হতে হবে ওয়ান। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। মূলদ সংখ্যার ক্ষেত্রে, মূলদ সংখ্যার ক্ষেত্রে কি হবে? পি বাই কিউ আকারে লেখা যাবে, যেখানে পি এবং কিউ দুইজনেই হচ্ছে ইন্টিজার, কিন্তু কিউ জিরো হতে পারবে না, এবং তাদের গসাগু কো প্রাইম, তারা সমমৌলিক। পি এবং কিউ সহমৌলিক হতে হবে। এই বৈশিষ্ট্য যারা মানবে তারা সবাই হচ্ছে মূলদ, ঠিক আছে? তো মনে করো ফাইভ, ফাইভ হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাহলে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ ফাইভ কে ওয়ান বাই ফাইভ আকারে লেখা যাচ্ছে, এবং ওয়ান এবং ফাইভ এর গসাগু হচ্ছে এক। তাহলে তাহলে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আর যে যারা দশমিক, সসীম দশমিক সংখ্যা, যেমন ধরো 2.15, দশমিকের পরে যদি অঙ্কগুলো যদি মানে সসীম সংখ্যক হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এদেরকে মূলদ আকারে প্রকাশ, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ মূলদ মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? আর দশমিকের পরে যদি কি হয়, দশমিকের পরের অঙ্কগুলো যদি আবৃত্ত হয়, আবৃত্ত মানে কি, পূর্ণপূর্ণিক যদি আসে, 1 2, 2.12 এর পূর্ণপূর্ণিক যদি আসে, মনে করো পূর্ণপূর্ণিক সংখ্যা, এইগুলোও কিন্তু মূলদ সংখ্যা, এইগুলোও সাজানো যাবে। কিন্তু যদি দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেটা র্যান্ডমলি যদি আসতে থাকে, কখনো যদি শেষ না হয়, তাহলে তা হবে অমূলদ সংখ্যা, যেটাকে আমরা কিউ সি দ্বারা প্রকাশ করব। এখন দেখো, বাস্তব সংখ্যার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে কিউ এবং আরেকটা সি। তাহলে অনেক সময় প্রশ্নটা এরকম থাকে, বাস্তব সংখ্যা আর সমান কিউ ইউনিয়ন কিউ সি, এটা অনেক সময় প্রশ্ন থাকে, ঠিক আছে? বাস্তব সংখ্যার সেট হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সংযোগ সেট, মিলিত সেটটাই হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? তো মূলদ সংখ্যার দুইটা পার্ট থাকবে, দশমিক সংখ্যা আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। দশমিক সংখ্যাগুলাই আবার কি কি থাকবে? সাদা দশমিক ভগ্নাংশের অংশগুলো থাকবে, তারপরে আবৃত্ত অনাবৃত্ত গুলো থাকবে। আর পূর্ণ সংখ্যায় কি কি থাকবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, জিরো। আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এখন পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। এই ম্যাথের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় এগুলো তোমাদের জানা আছে, এগুলো বলার দরকার নাই আমার মনে করি, ঠিক আছে? ওকে, তাহলে একটা জিনিস দেখো, যদি তোমাকে এই রকম লেখা থাকে, ন্যাচারাল নাম্বার ইউনিয়ন জিরো, এই সেটের নাম কি? কি হবে একটু বলতে পারবা? মানে সেট অফ ন্যাচারাল পূর্ণ নাম্বার সংখ্যা। এবং জিরোকে যদি নেই, তাহলে সেটাকে কি বলা হবে? এটাকে বলা হয় হোল নাম্বার। হোল, হোল নাম্বার, অর্থাৎ আহ, এখানে কি কি থাকবে? ঋণাত্মক ছাড়া পূর্ণ সংখ্যাগুলো থাকবে, শূন্যকে নেওয়া যাবে, ঠিক আছে? আহ আর যদি ঋণাত্মক যদি পুরাটা নেও, তাহলে ঋণাত্মক সহ পুরাটাই হচ্ছে কিন্তু ইন্টিজার। আর এটাকে সাধারণত এরকম লেখা হয় জেড প্লাস। জেড প্লাস লেখা হয়, জেড প্লাস মানে হচ্ছে ঋণাত্মক ছাড়া, অর্থাৎ ধনাত্মক নিতে পারবা এবং জিরো নিতে পারবা। আমার কথা বোঝা গেছে? ওকে, প্রথম ক্লাসিফিকেশনে আমাদের কি নাই, এখন মনে করো তোমাকে জেড এবং এন এর মধ্যে সম্পর্ক কি বলবে? জেড এবং এন এর মধ্যে, জেড এবং এন এর মধ্যে সম্পর্ক কি হবে বলো তো? জেড এবং এন এর মধ্যে, মনে করো, সাবসেট স্যার।
কে সাবসেট? এন এন। সাবসেট। এন সাবসেট তাহলে। আচ্ছা, এখন মনে করো আমি যদি এই চিহ্নটা ব্যবহার করি, তখন কি হবে? সেটের দুইটা চিহ্ন খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এটা, এটা সাধারণত আমরা সাবসেট হিসেবে জানি। ধরো এ সাবসেট, এই যে সাবসেট অফ বি আমরা এইভাবে লিখি। কিন্তু আমি যদি এইভাবে লিখি, বি কে সামনে দিয়া, এ কে পিছনে দিয়ে যদি লিখি, তখন তাকে কিভাবে পড়তে হবে একটু বলবো তো এটা? সেম জিনিস, কিন্তু আমি এটাকে এইভাবে লিখলাম। তো এর তখন এটা কি, এটাকে আমরা বলি এই যে সাবসেট অফ বি, এটাকে কিভাবে করবো? এনি ওয়ান, যে কেউ বলতে পারো। এটাকে পড়তে হবে বি ইজ এ সুপারসেট। বি ইজ আ সুপারসেট। ঠিক আছে, সুপারসেট অফ এ। সাধারণত এই চিহ্নটা এটা সাবসেটের জন্য ব্যবহার করা হয়। আর উল্টা দিকে, সাবসেটের উল্টা দিকে যদি লেখা থাকে, তাহলে এটা মনে রাখবে এটা হচ্ছে সুপারসেট। এটা প্রথমটা হচ্ছে সাবসেট, এটা হচ্ছে সাবসেটের প্রতীক, সাবসেটের সিম্বল। আর এটা হচ্ছে সুপারসেট, এটা মনে রাখবে। তোমাদের পরীক্ষায় ধরো এইরকম চিহ্নটা দিয়ে দিতে পারে, এরকম চিহ্ন দিয়ে দিতে পারে, এটা সুপারসেট, এটা মনে থাকে যেন। এবং এটা পড়ার নিয়ম হচ্ছে, ধরো আমি আমি সাধারণত জানি কি, স্বাভাবিক সংখ্যা সেট পূর্ণ সংখ্যার উপসেট, এটা এইভাবে লিখলাম। কিন্তু এটাকে আমি প্রশ্নে একটু বদলাই দিলাম, পূর্ণ সংখ্যাকে আগে দিলাম, স্বাভাবিক সংখ্যাকে পরে দিলাম, এবং চিহ্নটা পাল্টাই দিলাম। তখন আমাকে পড়তে হবে পূর্ণ সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেটের সুপারসেট। এটা পড়তে হবে এইভাবে। ইজ ইট ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি সনি, স্যার। আমার কথাটা কি শোনা যাচ্ছে? সুপারসেট এবং সাবসেট কোথায় অ্যাপ্লাই করব? জি স্যার, হুম, কোন সিম্বলটা শোনা যাচ্ছে স্যার। সুপারসেট হবে, কোনটা সাবসেট হবে, সেটা সেটা বোঝা গেছে কিনা? যদি আমাদের সাধারণত জেনারেলি আমি জানি যে সাবসেটকে আমি এইভাবে লিখি, এই যে সাবসেট অফ বি আমি লিখি এইভাবে। ওকে, এখানে সামনে যে থাকে তাকে ফোকাস করা হয়, বলা হয় যে এটা বি এর উপসেট। আমি যদি বি কে সামনে দিয়ে লিখি, তাহলে আমাকে লিখতে হবে এইভাবে, বি ইজ এ সুপারসেট অফ এ। তাহলে কে সাবসেট আর কে সুপারসেট, সেই চিহ্নটা তোমার জানা থাকতে হবে। ওকে, জি স্যার। বুঝা গেছে? হ্যাঁ। জি স্যার। ওকে, এখন খেয়াল করো, আমি তোমাকে ধরো চারটা সেট আমি এখন পর্যন্ত বললাম। একটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, আরেকটা হচ্ছে মূলক সংখ্যার সেট, আরেকটা হচ্ছে অমূলক সংখ্যার সেট, আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আরেকটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন আমি যদি বলি তাদের মধ্যে, যেমন ধরো বাস্তব সংখ্যা, মূলক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার যদি সম্পর্ক লিখো, তাহলে তুমি কিভাবে লিখবা? তাহলে ধরো আমি আর দিয়ে যদি লিখি, আর, তারপরে কিউ, তারপরে জেড, তারপরে এন যদি দেয়া থাকে, তাহলে আমি সুপার সেটের চিহ্নটা ব্যবহার করি, সুপার সেট। কিন্তু যদি আমি এন কে না স্বাভাবিক সংখ্যা দিয়ে যদি শুরু করি, ধরো স্বাভাবিক সংখ্যা দিলাম, তারপর সেট অফ ইন্টিজার দিলাম, তারপরে রেশনাল নাম্বার দিলাম, আর রিয়েল নাম্বার যদি দেই, তাহলে সেক্ষেত্রে আমি সাবসেটের চিহ্নটা ব্যবহার করব। তাহলে ক্রমের অনুসারে নির্ভর করবে কখন আমি সাবসেট ব্যবহার করবো আর কখন আমি সুপারসেট ব্যবহার করবো। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো। ওকে, জি বোঝা স্যার। গেছে? ওকে, তো জি আরেকটা জিনিস স্যার। এখানে মনে রাখবা, তোমার কাছে যদি জেড প্লাস লেখা থাকে, জেড প্লাস মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার ইউনিয়ন জিরো। জিরোর সাথে ন্যাচারাল নাম্বার ইউনিয়ন করলে হচ্ছে জেড প্লাস, এটা মনে থাকে যেন। অর্থাৎ জেড প্লাসের সদস্য কারা কারা? জিরো, ওয়ান, টু, থ্রি, আপ টু ইনফিনিটি পর্যন্ত। এরা হচ্ছে জেড প্লাসের সদস্য। ওকে, তাহলে এই টেবিলে কে কার সাথে রিলেশন তৈরি করবে, কার সাথে কে কিভাবে সম্পর্ক তৈরি করবে, সেটা আমার মনে হয় বোঝা গেছে নাকি? এখন আসি জি স্যার। বাস্তব সংখ্যার স্বীকার্য। এই চারটা স্বীকার্য জানা খুব জরুরি। এবং এই যে ফিল্ড স্বীকার্য এবং ক্রম স্বীকার্য, এটা দুই জায়গাতে কাজে লাগবে। তোমরা যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়বা সেখানে লাগবে, আর এখানে
বাস্তব সংখ্যার যে অর্ডার করতেছো সেখানে লাগবে, ঠিক আছে? তাহলে সম্প্রসারণটা অত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরে ওইটাও জানা থাকা লাগবে। তোমাকে বলবে যে বাস্তব সংখ্যার স্বীকার্য কি কি, তাহলে তোমার চারটা জিনিসই জানা থাকতে হবে: সম্প্রসারণ স্বীকার্য, ফিল্ড স্বীকার্য, ক্রম স্বীকার্য, আর একটা হচ্ছে কমপ্লিটনেস স্বীকার্য বা সম্পূর্ণতা স্বীকার্য। বাস্তব সংখ্যার সেট আর এ অন্ততপক্ষে দুইটি ভিন্ন সদস্য থাকবে, এটাকে বলা হয় সম্প্রসারণ স্বীকার্য। অর্থাৎ তুমি যদি যে কোনো সেট নিয়ে আলোচনা করো, তাহলে সেটে যদি তুলনার আলোচনা আসে, তুলনামূলক যদি আলোচনা আসে, তাহলে ওই সেটে মিনিমাম দুইজন উপাদান থাকবেই। তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তাহলে তুলনা বুঝাইতে গেলে অবশ্যই যে কোনো দুইজনের তুলনা বুঝাইতে গেলে আমরা দুইটা উপাদান আমাদের লাগবে, ঠিক আছে? আর বাস্তব সংখ্যার যখন আলোচনা হবে, দুইটার বেশি তো উপাদান আছেই, কিন্তু বাস্তব সংখ্যার সেট আর এর অন্তর্পক্ষে দুইটি ভিন্ন উপাদান থাকবে, এটা হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ফিল্ড স্বীকার্য। আচ্ছা, এর আগে একটা জিনিস বলি, আমরা যখন গণিতের কাজ করি তখন চারটা জিনিস আমাদের লাগে: একটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, আর একটা হচ্ছে ভাগ। এই চারটা ভাগ। প্রক্রিয়াকরণের মধ্যে যোগ এবং বিয়োগকে আমরা যোগ দ্বারা বিবেচনা করব, গুণ এবং ভাগকে আমরা গুণ দ্বারা বিবেচনা করব। আমার কথা বোঝা গেছে? জি স্যার। যোগ এবং বিয়োগকে যোগ দ্বারা চিহ্নিত করব, মানে যোগের কাজ মনে করব, গুণ এবং ভাগকে খালি গুণের কাজ মনে করব, ঠিক আছে? অর্থাৎ বিয়োগ হচ্ছে এক ধরনের যোগ। মনে করো আমি দিলাম 2 - 5, এটাকে আমি দিব 2 + -5। তার মানে মাইনাস ফাইভ। বিয়োগটাকে আমি যোগ হিসেবে বিবেচনা করব সব সময়। ঠিক একই রকম 2/5 কে আমি লিখতে পারি 2 × 1/5। তাহলে ভাগটাকে আমি গুণ হিসাবে বিবেচনা করব। তার মানে আমার কাছে যে চারটা প্রক্রিয়াকরণ চিহ্ন আছে, সেটাকে আমি দুইটা প্রক্রিয়াকরণ চিহ্ন হিসেবে সবসময় বিবেচনা করব। একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ, ঠিক আছে? তো সেজন্য বাস্তব সংখ্যা আর এর স্বীকার্য হবে দুই ধরনের: একটা হচ্ছে যোগের স্বীকার্য, আর একটা হচ্ছে গুণের স্বীকার্য, ঠিক আছে? এবং এই স্বীকার্যগুলো কয়েকটা বৈশিষ্ট্য আছে, এগুলো সব যদি মানে তখন তাকে বলা হয় ফিল্ড বলা হবে, ঠিক আছে? তো আমরা যুগের স্বীকার্যগুলো একটু দেখে নিই। যুগের স্বীকার্য কি? আসলে ফিল্ডে মোট 10টা স্বীকার্য থাকে। প্রথম স্বীকার্যটা দেখো, ক্লোজার প্রপার্টি বা আবদ্ধ বিধি। আবদ্ধ বিধিতে বলা হচ্ছে যে দুইটা সদস্য, একটা সেটের দুইটা সদস্য যদি থাকে, তাহলে তাদের যোগফল ওই সেটের ভিতরে যদি থাকে, তখন তাকে বলা হবে যুগের দ্বারা আবদ্ধ। আমার কথা বোঝা গেছে? ধরো তোমার কাছে দুইটা উপাদান আছে, একটা সেটের দুইটা উপাদান আছে। এই দুইটা উপাদান যদি একটা সেটের সদস্য হয়, যদি তারা যোগ করার পরেও ফলাফলটা যদি যে ওই সেটে থাকে, তখন তাকে বলবো যোগের দ্বারা আবদ্ধ। সবাই কিন্তু এই শর্ত মানে না, সবাই যোগের দ্বারা আবদ্ধ নাও হতে পারে। বাস্তব সংখ্যা কিন্তু যোগের দ্বারা আবদ্ধ, ঠিক আছে? তাহলে আবদ্ধ বিধি কাকে বলে সেটা জানা থাকতে হবে। আমরা পরবর্তীতে এমসিকিউ তে পড়বো যে কারা আবদ্ধ বিধি মানে কারা মানে না, এরকম। মনে করো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো আমার কাছে একটা সেট আছে 1 2 3। এখন আমি বললাম যে এই সেটটি যুগের দ্বারা আবদ্ধ কিনা আলোচনা করো। বলতে পারবো এটা যুগের দ্বারা আবদ্ধ নাকি আবদ্ধ না? আবদ্ধ হবে না স্যার। আবদ্ধ হবে না, কারণ? কারণ কারণ 3 আর 1 যোগ করলে 4। 3 আর 1 যোগ করলে ইয়েস, 4 হবে, 4 তো এখানে নাই স্যার। 3 আর 1 যোগ করলে 4, হুইচ ডাজন্ট বিলংস টু এ। তার মানে কি দুইটা উপাদানের যোগফল ওই সেটে নাই, তাহলে এ সেটটি যুগের দ্বারা আবদ্ধ নয়। আমার কথা বোঝা গেছে? এখন পরীক্ষাতে তোমার কাছে এরকম প্রশ্ন থাকবে: স্বাভাবিক সংখ্যার সেট বিয়োগের দ্বারা আবদ্ধ কি না? স্বাভাবিক সংখ্যার সেট বিয়োগের দ্বারা আবদ্ধ কিনা বলো তো? 1 2 3 না স্যার, ডট ডট আপ টু ইনফিনিটি, এই সেটটা বিয়োগের দ্বারা আবদ্ধ কিনা বলো তো? না স্যার, আবদ্ধ নয় স্যার। কেন? স্যার যদি আমি 2 থেকে 3 বিয়োগ করি, -1 তো এখানে পাবো না। Yes, yes, exactly, exactly. 2 - 3 = -1, which is doesn't belongs to natural number. তার মানে স্বাভাবিক সংখ্যা যুগের দ্বারা আবদ্ধ কিন্তু গুণের দ্বারা আবদ্ধ নয়। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, এখন বলতো স্বাভাবিক সংখ্যা গুণের দ্বারা আবদ্ধ কিনা, গুণের দ্বারা আবদ্ধ হবে কিনা? এনি ওয়ান?
স্বাভাবিক সংখ্যার সেট গুণের দ্বারা আবদ্ধ কিনা? গুণটা আবদ্ধ হবে স্যার। যে কোনো দুইটা উপাদান গুণ করলে ওই সেটের ভিতরে পাওয়া যাবে নাকি? যাবে, জি স্যার। ওকে, ভাগের দ্বারা? না স্যার। স্বাভাবিক সংখ্যার না সেট স্যার, না স্যার। ভাগের দ্বারা আবদ্ধ কিনা? ভাগের দ্বারা আবদ্ধ স্যার হবে না। আবদ্ধ তাহলে হবে না স্যার। এই ইনফরমেশন এই ইনফরমেশন গুলো তোমার জানা থাকতে হবে। আচ্ছা, ওকে, আমি আবদ্ধ বিধির আরেকটা এক্সাম্পল দেই। বলো তো, অমূলদ সংখ্যা যুগের দ্বারা আবদ্ধ কিনা? অমূলদ সংখ্যা যুগের দ্বারা আবদ্ধ কিনা? দুটি মূল সংখ্যা যোগ করলে। মনে করো আমি 2 + √3, এটা মূলদ না অমূলদ? √3 যেহেতু অমূলদ, তার সাথে যে কোনো সংখ্যা যোগ করো মূলত সেটা জি জি অমূলদ হবেই নাকি? তাহলে এখন জি মনে স্যার। করো √2 - √3, সে মূলদ না অমূলদ? সে অমূলত। অমূলদ। অমূলত স্যার। তাদের দুইজন যোগ করলে রেজাল্ট কি আসবে? ধরো একজনের নাম অমূলত দিলাম আসবে। অমূলত এ, আসবে স্যার। আরেকজনের নাম দিলাম বি। তাহলে a + b সমান কত আসবে? a + b সমান 4 আসবে, মূলত ও, আসবে, মূলত আসবে। হুইচ ইজ রেশনাল নাম্বার নাকি? মূলদ। তাহলে এটা অমূলদ জি না। স্যার। তার মানে জি আমরা স্যার। কি বলতে পারি? অমূলদ সংখ্যার সেট যুগের দ্বারা আবদ্ধ নয়। বলা যাবে? এক্স্যাক্টলি স্যার। বলা যাবে নাকি যাবে না? জি স্যার, বলা যাবে। ওকে, এখন বলো তো অমূলদ সংখ্যার সেট গুণের দ্বারা আবদ্ধ কিনা? অমূলত সংখ্যা স্যার। অমূলদ সংখ্যার সেট গুণের দ্বারা আবদ্ধ কিনা? আবদ্ধ নয় স্যার। কারণ আমি যদি এই যে এক্সাম্পলটাই এ এবং বি যদি গুণ করি তাহলে কি আসবে? এ আর বি যদি গুণ করি তাহলে কি আসবে? তাহলে ওয়ান ফোর আসবে স্যার। 4 - 3, হুইচ ইজ রেশনাল নাম্বার নাকি? ওয়ান। এটা অমূলদ সংখ্যা না। তার মানে অমূলদ সংখ্যার সেট গুণের দ্বারা যুগের দ্বারা আবদ্ধ নয় এবং গুণের দ্বারা আবদ্ধ নয়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কে আবদ্ধ, কে আবদ্ধ নয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন লাস্ট এক্সাম্পল। আমি একজন, মানে আমি জিজ্ঞেস করতেছি কে কে আছে আমাদের। অনিক আছো? অনিক, অনিক। জি স্যার। ওকে, তুমি বলো তো পূর্ণ সংখ্যার সেট বিয়োগের দ্বারা আবদ্ধ কিনা? পূর্ণ সংখ্যার সেট বিয়োগের দ্বারা আবদ্ধ কিনা? না দুইটা পূর্ণ স্যার। সংখ্যা বিয়োগ করলে? হ্যাঁ, না বলো। পূর্ণ সংখ্যার স্যার, সেট, আবদ্ধ না স্যার। কেন? আবদ্ধ। ঠিক আছে। বিয়োগ দ্বারা না দুইটা স্যার। ইয়েস ইয়েস, বিয়োগ দ্বারা। হ্যাঁ, দুইটা আবদ্ধ পূর্ণ হবে না সংখ্যা স্যার। বিয়োগ কর। কেন? আবদ্ধ হবে বলো। তো। আবদ্ধ হবে, স্যার বিয়োগ। কারণ হবে স্যার, আবদ্ধ দুইটা হবে। পূর্ণ দুইটা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে তো পূর্ণ সংখ্যায় আসবে নাকি? পূর্ণ সংখ্যা। ওকে, নাইমা কি আছো? নাইমা, নাইমা কি আছো না নাই? আচ্ছা, নাইমা নাই। জান্নাতুর মিম, ও নাইমা আছে। ওকে, তুমি বলো ভাগের দ্বারা আবদ্ধ কিনা? বলতে পারবা? নাইমা? ওকে, ঠিক আছে। জান্নাতুল মিম, জান্নাতুল মিম কি আছো? রেসপন্স করো। ওকে ওকে, ঠিক আছে। স্যার। জি, তুমি, জি নাইমা স্যার তুমি, বলেন। তুমি বলো তো পূর্ণ সংখ্যার সেট ভাগের দ্বারা আবদ্ধ কিনা? স্যার, জি, স্যার পূর্ণ বলেন, সংখ্যা। আবার বলেন, বোঝা যায় না, নেটের সমস্যা। ওকে, পূর্ণ সংখ্যার সেট ভাগের দ্বারা আবদ্ধ কিনা? ভাগের দ্বারা আবদ্ধ কিনা? ভাগ, ডিভিশন। কোন সংখ্যার সেট স্যার? পূর্ণ সংখ্যার সেট, সেট অফ ইন্টিজার জেড। পূর্ণ সংখ্যার সেট বাকিটা আবদ্ধ হবে না স্যার। আবদ্ধ হবে না। ওকে, গুড গুড।
ওকে, তাহলে আবদ্ধ বিধি থেকে অনেকগুলা প্রশ্ন হতে পারে। আবদ্ধ বিধি এটা ভালো জানা থাকতে হবে। ওকে, এরপরে আসি সংযোজন বিধি। সংযোজন বিধি হচ্ছে তোমার কাছে তিনটা উপাদান থাকে, প্রথম দুইটা উপাদান যোগ করার পরে তৃতীয় উপাদানের সাথে যোগ করলে যে রেজাল্ট আসবে, দ্বিতীয় এবং তৃতীয় উপাদানের সাথে প্রথম উপাদান যোগ করলে একই রেজাল্ট আসবে, এটাকে বলা হয় সংযোজন বিধি। তো মোটামুটি আমাদের সংখ্যার যতগুলো সেট আছে, পূর্ণ সংখ্যার সেট, রিয়েল নাম্বার সেট, রেশনাল, ইরেশনাল, কমপ্লেক্স নাম্বার, সবগুলোই কিন্তু অ্যাসোসিয়েটিভ ল মানে, অ্যাসোসিয়েটিভ ল মানে। এরপরে আসলো এককের অস্তিত্ব। এখানে এককের অস্তিত্ব বলতে যুগবোধক এককের কথা বলা হচ্ছে। যুগবোধক একক হচ্ছে হচ্ছে এমন একটি উপাদান যার সাথে কোনো উপাদানের যোগ করলে ওই উপাদানের মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় যুগবোধক একক। ওকে, যুগবোধক একক হচ্ছে এমন একটা উপাদান যার সাথে যে কোনো উপাদান যোগ করলে ওই সেটের মানের কোনো পরিবর্তন হয় না। আমার কথা বোঝা গেছে? ওকে, যুগবোধক একক কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এরপর আসি বিপরীতকের অস্তিত্ব, ইনভার্স। এটা কিন্তু এই যে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, A1, A2, A3, A4, এগুলা কিন্তু যুগের স্বীকার্য। সেজন্য এডিশন 1 ফর্মুলা, এডিশন 2, এডিশন 3, এডিশন 4, এডিশন 5, এইরকম রুল। এডিশন 4 রুল বলছে যে প্রতিটা সংখ্যার বিপরীতে এমন একটি সংখ্যা থাকবে যে দুইজন যোগ করলে যুগবোধক একক পাওয়া যাবে। ঠিক আছে, প্রতিটা সংখ্যার জন্য বিপরীত এমন একটা সংখ্যা থাকবে যেটা যোগ করলে কি পাওয়া যাবে, যুগবোধক একক পাওয়া যাবে। বিদ্যুৎ এক পাওয়া যাবে। ওকে, এখন খেয়াল থাকে যেন এই প্রথম চারটা যারা মানবে তাদেরকে বলা হয় গ্রুপ। ঠিক আছে, এদেরকে বলা হয় গ্রুপ। ঠিক আছে, এবং 5 নম্বরটা যে মানবে এটা হচ্ছে বিনিময় বিধি, এ প্লাস বি সমান বি প্লাস এ, এটা যে মানবে সে হচ্ছে বিনিময় বিধি। গ্রুপের যদি সে মানে এই শর্তটা, তখন তাকে বলা হয় অ্যাবিলিয়ান গ্রুপ। থার্ড ইয়ার যে গ্রুপ পড়ছিলাম, এইটা কিন্তু স্বীকার্যতে, কিন্তু ফিল্ড স্বীকার্যতে কিন্তু গ্রুপের প্রপার্টিস চলে আসে। আমার কথা বোঝা গেছে? ঠিক একই রকম গুণের আবদ্ধ বিধি আমার মনে হয় আর বলার দরকার না, এটা পারবা। গুণের সংযোজন বিধি পারবা। লাগবে যে গুণের একক, গুণের একক হচ্ছে 1। প্রতিটা সংখ্যার বিপরীতে এমন একটা সংখ্যা, নাইমা কিছু বলবা? কারো কোনো প্রশ্ন আছে? দেখো, যোগবোধক একক, গুণবোধক এককের সাথে হচ্ছে এমন একটি উপাদান যার সাথে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। আর যুগাত্মক গুণবোধক বিপরীত হচ্ছে এমন একটা উপাদান যে দুইটা উপাদান গুণ করলে গুণবোধক একক আসবে, তারা হচ্ছে গুণাত্মক বিপরীত। এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন থাকবে যে বিপরীত সংখ্যা কই ধরনের, তুমি কি বলবা? সনি কি বলবা? দুই ধরনের স্যার। দুই ধরনের। তুমি খালি দুই ধরনের বললে হবে না, যোগ এবং গুণের প্রক্রিয়ার উপর নির্ভর করে। ঠিক আছে, প্রতিটা প্রক্রিয়ার উপর নির্ভর করে বিপরীত হয়ে থাকে। যোগ এবং গুণের ক্ষেত্রে বিপরীত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যোগবোধক বিপরীত আর একটা হচ্ছে একটা হচ্ছে গুণবোধক বিপরীত। ওকে, বুঝা গেছে? তো যেহেতু আমরা যুগের স্বীকার্য এবং গুণের স্বীকার্য পড়তেছি, তাহলে তোমাকে প্রশ্ন থাকতে পারে যে ফিল্ডের একক কারা কারা, ফিল্ডের একক কি কি। তাহলে ফিল্ডে দুই ধরনের একক থাকে, একটা হচ্ছে যুগবোধক একক আর একটা হচ্ছে গুণবোধক একক। যুগবোধক গুণবোধক একক 0 আর গুণবোধক এককে 1। 1। কথা বোঝা গেছে? ওকে, আর 5 নম্বর শর্ত যে মানবে সেটা হচ্ছে গুণের কি, বিনিময় বিধি। এই 10টা শর্ত বোঝা গেছে কিনা দেখো, জি এই স্যার। 10টা শর্ত বোঝা গেছে? হ্যাঁ। জি স্যার। জি স্যার। ওকে, ওকে, তাইলে আমরা একটু আজকের আলোচনার উপর বেস করে কিছু প্রশ্ন সলভ করব। ওকে, দেখো প্রথম প্রশ্নটা, বাস্তব সংখ্যার ক্ষেত্রে, যুগের ক্ষেত্রে ক্লোজার বলতে কি বোঝায়, আবদ্ধ বিধি বলতে কি বোঝায়? অপশন কোনটা হবে? আহ, অপশন হবে বি। দেখো বুঝতে পারো কিনা, বি কেন হলো সেটা বুঝতে পারো কিনা আমাকে বলো। এ বি সমান বি, এটা কোন প্রপার্টিস? জি স্যার। এটা কোন প্রপার্টিস, এ বি সমান বি? এ বি সমান বি স্যার, গুণের প্রপার্টিস এটা। এটা হচ্ছে যুগের বিনিময় বিধি। যুগের বিনিময় বিধি।
এটা হচ্ছে যুগের বিনিময় বিধি। ওকে, সি নাম্বার প্রপার্টিসটা কি বলতো? সি নাম্বার প্রপার্টিসটা কি? এটা হচ্ছে যুগের যুগাত্মক একক। এককের অস্তিত্ব, যুগাত্মক এককের অস্তিত্ব। ডি নাম্বার অপশনটা কি বলতো? কমিউটেটিভ ল, এটা হচ্ছে বিনিময় বিধি। অ্যাসোসিয়েটিভ ল, সংযোজন বিধি, Association. ও সরি সরি। অ্যাসোসিয়েটিভ ল। ওকে, তাহলে বাকি থাকলো এটা দুইটা যোগ করলে ওই সংখ্যাটাও বাস্তব সংখ্যা থাকবে, তার মানে এটা হচ্ছে আবদ্ধ বিধি। এক নম্বর অংশ ক্লিয়ার কিনা, প্রশ্নটা ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, দুই ক্লিয়ার। নম্বরটা দেখো, নিচের কোনটি গুণের কমিউটেটিভ বা বিনিময় বিধি মেনে চলে? অপশন এ, বোঝা যাচ্ছে কিনা দেখো, এ বি ইকুয়াল বি এ, গুণের বিনিময় বিধি, ঠিক না? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তিন নম্বরটা, বাস্তব সংখ্যার সেটে গুণাত্মক একক কোনটি? ওয়ান। অপশন বি। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো সমস্যা এটাতে? অপশন চার নম্বরটা দেখো, এ প্লাস মাইনাস এর সমান জিরো, এটা কোন ধরনের স্বীকার্য? জি চার স্যার, জি নম্বরটা স্যার। কোন, চার নম্বরটা কোন ধরনের স্বীকার্য বলো তো? বিপরীত অস্তিত্বশীলতা। এটা হচ্ছে বিপরীতকের অস্তিত্বশীলতা। ক্লিয়ার কিনা? 5 নাম্বার, নিচের কোনটি বিতরণ স্বীকার্য? দেখো আমি বলি, বিতরণ। বি বি স্যার, বি বি স্যার। নাম্বার। বি নাম্বার, আসলে এটা আমি তোমাদের বলিনি, এই প্রপার্টিসটা একটু খেয়াল রাখো। যেমন ধরো, তোমার কাছে এ গুণ বি প্লাস সি, যদি এটা লেখা থাকে আমি লিখবো এ বি প্লাস বি সি, এবং এটা গুণ দিছি কোন দিকে, বাম দিকে, এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, আমি যদি বি প্লাস সি সামনে দিয়ে এ পিছনে দিতাম তাহলে হতো বি এ প্লাস সি এ, এটাকে বলা হয় রাইট ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, এটাকে বলা হয় বন্টন বিধি। আমার কথা বোঝা গেছে? তাহলে বন্টন জি স্যার। বিধি, বিধি আর বিতরণ স্বীকার্য একই জিনিস। ক্লিয়ার কিনা? জি স্যার। 6 নাম্বার, যুগের এ প্লাস জিরো যুগের সমান এ, যুগের এটা হচ্ছে যুগের যুগের একক বি। যুগের একক, যুগের বি। একক। ক্লিয়ার কিনা? স্যার। 7 নাম্বার, 7 নাম্বার, এই শুনো, এই টাইম শেষ হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু আবার জয়েন করবা। আমার কথা বোঝা গেছে? আবার জয়েন করবা তোমরা, টাইম যদি শেষ জি হয়ে স্যার। যায়। 7 নাম্বারটা, জি স্যার। সংযোজন। 7 নম্বর, সাত যোজন নাম্বার যোজন বিধি স্যার। এটা হচ্ছে সংযোজন বিধি যোজন বিধি। নাকি? সংযোজন বিধি। হ্যাঁ। জি স্যার। ওকে, 8 নাম্বার, বাস্তব সংখ্যা। স্যার, বি নাম্বার হবে। বি নাম্বার কেন? ওকে, জি স্যার। স্যার, টাইম আজিজ। শেষ হয়ে গেছিল স্যার। হ্যাঁ, ওকে, স্যার। সমস্যা নাই, আবার শুরু করতেছি। বি নাম্বার, 8 নাম্বার, বি কেন হবে সেটা তুমি আমাকে একটু এক্সপ্লেইন করো। স্যার, বাস্তব আর সংখ্যার একসাথে ক্ষেত্রে স্যার, এক্স এক্স এর সাথে জিরো গুণ করলে স্যার জিরো হওয়ার কথা স্যার। ওকে, সবসময় এটা এটা বাস্তব, ভুল স্যার। বাস্তব সংখ্যার ক্ষেত্রে জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে জিরো হওয়ার কথা, এটা 1 হয়ে গেছে, কিন্তু বাকি সবগুলো কিন্তু বাস্তব সংখ্যার জন্য শর্ত মানে। ওকে, তো সেই জন্য কোনটা সঠিক নয়, বি নাম্বারটা সঠিক নয়। ওকে, 9 নাম্বার, ইচ নন জিরো রিয়েল নাম্বার হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এর মানে কি? প্রত্যেক নন জিরো অশূন্য রিয়েল নাম্বারের কি কি থাকবে? গুণাত্মক বিপরীত থাকবে। মাল্টিপ্লিকেটিভ গুণাত্মক বিপরীত ইনভার্স মানে থাকবে। হচ্ছে গুণাত্মক বিপরীত, এটা হচ্ছে অপশন বি। ক্লিয়ার কিনা দেখো, জি এটা স্যার। অপশন বি, ক্লিয়ার কিনা দেখো। জি ওকে, স্যার।
ওকে, 10 নম্বর, নিচের কোনটি যুগের সংযোজন নিয়ম? স্যার, 2 নাম্বার স্যার। একটি নাম্বার হবে। আচ্ছা, এখন বাকি অপশন গুলো কি কি শর্ত আমাকে একটু বলো তো। এ নাম্বারটা কোন প্রপার্টিসে পড়ে? এ নাম্বারটা? স্যার এটা যুগের বিনিময় বিধি স্যার। ইয়েস। তারপরে ডি নাম্বারটা? স্যার যুগের যুগান্তক। অস্তিত্ব, ইয়েস। যুগের অস্তিত্বশীলতা। হ্যাঁ, যুগাত্মক অবেদকের অস্তিত্ব বা যুগের অবেদকের অস্তিত্ব বা যুগের এককের অস্তিত্ব। সি নাম্বার অপশনটা কি? যুগের এটা ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন বিধি, বন্টন ডিস্ট্রিবিউটিভ ল, বিধি। এটা বন্টন বিধি, এটা মনে রাখতে হবে, বন্টন বিধি। বন্টন বিধি। ওকে, ক্লিয়ার। 11 নম্বর, স্যার বাস্তব সংখ্যার যোগফল সব সময় বাস্তব সংখ্যায় হয়, এটি কোন স্বীকার্য? দেখো, ফর অল স্যার এ বি বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে ক্লোজার প্রপার্টি অনুসারে এ প্লাস বি বিলংস টু রিয়েল নাম্বার হবে নাকি হবে না? জি স্যার, ক্লোজার আবদ্ধ বিধি, প্রপার্টি, আবদ্ধ বিধি, তাহলে ক্লোজার কত? প্রপার্টি। অপশন এ হবে নাকি? জি স্যার, ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। কিনা? ক্লিয়ার জি স্যার। সনি, স্যার। বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, আজিজ, তোমার মাইকটা মিউট জি রাখবা, স্যার। কথা বলার সময় শুধু ওপেন করো, নাইলে বাইরে থেকে সাউন্ড শোনা যাচ্ছে। ওকে। জি স্যার, ওকে স্যার, আচ্ছা, ওকে স্যার। এর বিপরীত উপাদান সঠিকভাবে নিচের কোনটিতে আছে? দেখো, গুণের বিপরীত মানে গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীতে কে থাকবে? এ গুণ এ ইনভার্স থাকবে। এ গুণ এ ইনভার্স ইনভার্স। মানে ওয়ান না আসবে, এটা অপশন বি হবে। এটা তো যুগের যুগের বিপরীতের অস্তিত্ব এটা। ওকে, বোঝা গেছে? এটা হচ্ছে যুগের বিপরীতের অস্তিত্ব। আমার বলছে গুণের বিপরীত, আর এটা কি? এটা হচ্ছে যুগের বিনিময় বৃদ্ধি। ঠিক আছে। আর এটা হচ্ছে জিরোর সাথে কোনো বাস্তব সংখ্যার গুণের বৃদ্ধি। ঠিক আছে। ওকে, তাহলে অপশন বি। ক্লিয়ার কিনা? ওকে। আহ কোনটি ফিল্ডে সকল স্বীকার্যের মধ্যে কমন? এটা পারা যাবে। এটা হচ্ছে অবেদকের অস্তিত্বশীলতা, এটা হচ্ছে বিপরীতকের অস্তিত্বশীলতা, অ্যাসোসিয়েটিভ ল, আর কমিউটেটিভ ল। ওকে, ফিল্ডের সকল কোনটি ফিল্ডের সকল স্বীকার্যের মধ্যে কমন? এটা হচ্ছে কি, আমাদের এই যে যুগ এবং গুণের দুই ধরনের বৈশিষ্ট্যতে এইগুলা কমন। ঠিক আছে। অবেদক পরিচিতি মানে হচ্ছে অবেদক। 14 নম্বর, নিচের কোনটি ফিল্ড স্বীকার্য নয়? খেয়াল করো, ফিল্ড স্বীকার্যে বিপরীত উপাদানের অস্তিত্ব আছে, যুগের বিনিময় বিধির অস্তিত্ব আছে। ঠিক আছে। বন্টন বিধি নাই, বন্টন বিধি আমাদের A1 থেকে A5 ছিলাম আমরা। এরপর কত পড়ছিলাম? M1 থেকে M5। এই কথা পড়ার জন্য কখনো বন্টন বিধির কথা আলোচনা করিনি। ঠিক আছে? বন্টন বিধির আলোচনা করিনি, সেজন্য ফিল্ড স্বীকার্যের মধ্যে বন্টন বিধি পড়বে না। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে, 15, এ যদি বাস্তব সংখ্যা হয় এবং সে যদি অশূন্য হয়, তাহলে এ ইনভার্স তোমার একটি উপাদান যেখানে তাদের কি হয়, গুণফল একক হয়, গুণফল একক হয়। আমার কথা বোঝা গেছে? বুঝছি না আবার বলা লাগবে? জি স্যার। বুঝছি স্যার। এ আর এ ইনভার্সের কথা যখন থাকবে তখন তাদের দুইজনের গুণ হবে, যুগের কথা চিন্তা করবে না, ইনভার্সের গুণের কথা চিন্তা করবে না। তাহলে সেক্ষেত্রে গুণ হবে কত? 1। তার মানে যুগের এ আর ইনভার্স যোগ করলে 1 হবে না, এই শর্ত বাস্তব সংখ্যার ওই যে বিপরীতকের অস্তিত্বতে কি করে না। ওকে, এই সবগুলো ছিল আমার বেসিক লেভেলের প্রশ্ন। এখন মিডিয়াম লেভেলে আমরা আরো কিছু প্রশ্ন দেখি, সেইগুলা খেয়াল করো। 16 নম্বর, এ প্লাস বি সমান এ প্লাস সি, তবে কোন শর্তে বি সমান সি বলা যাবে? যদি এটা হচ্ছে বাস্তব সংখ্যার প্রক্রিয়াকরণে যদি উভয় দিকে সমান উপাদান যদি থাকে তাকে আমরা বাদ দিতে পারি, বাদ দেওয়াকে বলা হয় ক্যান্সেলেশন ল। ফিল্ডের যুগের কাটার নিয়ম বা ক্যান্সেলেশন ল বলা হয়ে থাকে এটাকে।
মনে থাকে যেন। যদি আমি বাদ দিতে চাই সমান সংখ্যা উভয় দিক থেকে, তাহলে সেটাকে বলা হয় ক্যান্সেলেশন ল। ঠিক আছে, বাদ দেওয়ার নিয়ম। কোন স্বীকার্যের কারণে এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এ সি হয়? এটা কোন স্বীকার্য বলো তো? বন্টন। ইয়েস, বন্টন। গুড, এটা হচ্ছে বন্টন বিধি। ঠিক আছে, এ এক্স ইকুয়াল এ ওয়াই, এ জিরো না হয় তাহলে কোনটি সত্য? এক্স এক্স ইকুয়াল ওয়াই। ইকুয়াল ওয়াই। ইকুয়াল ওয়াই, এটা কোন ধর্ম বলতো? এটা এই যে এক্স ইকুয়াল টু ওয়াই লিখলাম, এটা কোন শর্তের জন্য লিখছি? স্যার, ক্যান্সেলেশন। ইয়েস, ক্যালকুলেশন স্যার। ক্যান্সেলেশন ল অফ মাল্টিপ্লিকেশন, মনে থাকে যেন। দিস ইজ ক্যান্সেলেশন ল অফ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ অফ গুণের মাল্টিপ্লিকেশন। বাদে ক্যান্সেলেশন ল এটা। আমার কথা বোঝা গেছে? গুণের ক্যান্সেলেশন ল এটা। এটা গুণিত না, এটা গুণাত্মক হবে। কোন সংখ্যার গুণাত্মক বিপরীত নেই? কোন সংখ্যার গুণাত্মক বিপরীত নেই? জিরো। জিরো স্যার, জিরো। জিরো, জিরো, কারণ বিপরীত গুলা কিভাবে থাকে? ওয়ান বাই আকারে থাকে না? এখন আমি যদি জি জিরোর স্যার। ওয়ান বাই করি, তাহলে ওয়ান বাই জিরো হুইচ ইজ আনডিফাইন্ড। তাহলে জিরোর গুণাত্মক বিপরীত থাকবে না। ওকে, 20 নাম্বার সহজ, এটা পারবা। 21 নাম্বারটা দেখো তো। 20 নাম্বারটা পারবা, 21 নাম্বারটা দেখো। মাইনাস এ। আচ্ছা। এ প্লাস বি সমান জিরো, বি এর মান কত? মাইনাস এ। এটা এখানে তোমাকে এটা দিয়া বলবে বি দ্বারা কি বুঝায়। বি দ্বারা বুঝায় হচ্ছে, বি হচ্ছে এ এর যুগাত্মক বিপরীত। আমার কথা বোঝা গেছে? এটা তো মান দিছে, মান তো বের জি করা স্যার। সহজ, কারণ বি কে আমি ওই পাশে নিলে মাইনাস এ হবে, এটা একেবারে সহজ। কিন্তু এটাকে কঠিন করে দিবে এইভাবে, বলবে যে বি দ্বারা কি নির্দেশিত হয়। তখন দিবে এ এর যুগাত্মক বিপরীত, এ এর গুণাত্মক যুগাত্মক বিপরীত। বিপরীত। ঠিক আছে, এটা হচ্ছে, তখন মনে রাখতে হবে এ হচ্ছে বি এর যুগাত্মক বিপরীত। ঠিক আছে, ওকে। এই যে 22 নাম্বারটা, এক্স ওয়াই ইকুয়াল ওয়াই এক্স, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এক্স, এক্স গুণ ওয়াই ইকুয়াল ওয়াই গুণ এক্স। এটা এক্স ওয়াই কোন নিয়ম চলে? এটা হচ্ছে কমিউটেটিভ ল, বিনিময় বিধি। মনে আছে? জি স্যার। ক্লিয়ার? কমিউটেটিভ তেইশ, ল, বিনিময়। ইয়েস, 23 নাম্বারটা। ক্লোজার। নো, হুইচ ইজ অ্যাসোসিয়েটিভ ল, যুগের এসটিপি। সংযোজন বিধি। যুগের সংযোজন বিধি। আমার সংযোজন বিধি কিরকম ছিল? এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে যুগের। আর গুণের যদি হতো তাহলে এ বি সি সমান এ ইন্টু বিসি। এটা হচ্ছে সংযোজন বিধি কার? যুগের এবং গুণের। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ ল। ওকে, কোনটি যুগের একমাত্র অবেদক উপাদান? যুগের জিরো। অবেদক কে? সরি। জিরো। ওয়ান। ইয়েস, ইয়েস, জিরো। না, ওয়ান হচ্ছে গুণের অবেদক। গুণের হবে, জি স্যার। জিরো হবে, জিরো হবে, জিরোকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। ঠিক আছে, ওয়ানকে বলা হবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এটা মনে থাকে যেন। কে কোনটা সেটা মনে রাখতে হবে খুব দ্রুত। ওকে, সুমিত একটু চার্জে লাগাও তো। 25 নাম্বার, এ ইন্টু এ ওয়ান সমান ওয়ান, তাহলে এ ওয়ান এর নাম কি? খেয়াল করো। গুণের বিপরীত। ইয়েস, একটু আগে আমি কি বলছি? ওয়ান কি? ওয়ান হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে, আমরা দুইটা উপাদান গুণ করে যখন ওয়ান পাবো, তখন তারা পরস্পরের কি? তারা পরস্পরের গুণাত্মক বিপরীত। তারা পরস্পরের হচ্ছে গুণাত্মক বিপরীত। তারা পরস্পরের কি? গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত। ওকে, তাহলে এ ওয়ান কে কি বলা হবে? গুণের বিপরীত বলা হবে। গুণের বিপরীত। ক্লিয়ার? জি এটা স্যার। ক্লিয়ার কিনা দেখো। ওকে, জি ক্লিয়ার স্যার। এরপরে নিচের কোনটি ফিল্ডের স্বীকার্য নয়? এটা অলরেডি পড়ে ফেলছি, বন্টন বিধি। বন্টন বিধি না, এই যে বন্টন বিধি। জি স্যার। যুগের জন্য বিতরণ, বিতরণ থাকলে এটা ফিল্ডে পড়ে না। ফিল্ডের প্রপার্টিস কি ছিল? এ ওয়ান থেকে এ ফাইভ। এ ওয়ান কে ক্লোজার প্রপার্টি, এ টু থেকে অ্যাসোসিয়েটিভ ল, এ থ্রিতে
এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এ4 এক্সিস্টেন্স অফ ইনভার্স, এ5 কমিউটেটিভ ল। বুঝা গেছে? ঠিক একই রকম M1 কে, M2 কে, M3 কে, M4 কে, M5 কে, এগুলো তোমাদের জানা থাকতে হবে। ওকে, মেমোরাইজ করে রাখতে হবে যে কোনটা কোনটা। 27, নিচের কোনটি অসমতুল্য? এটা তো ভুল দিছি এখানে, এটা ইকুয়াল হওয়ার কথা, এই নট ইকুয়াল হওয়ার কথা। ঠিক আছে, এই যে এটা এটা সত্য, এটাও ডিস্ট্রিবিউটিভ ল, এটা কমিউটেটিভ ল, কিন্তু এটা কোনো ল এর মধ্যে পড়ে না। তাহলে সাধারণভাবে A+B যোগ করলে AB হবে না। ঠিক আছে, এটা তখনই সম্ভব দুইজন যদি ওয়ান ওয়ান হয়, তো ওয়ান কোনো কোনো শর্তের জন্য এটা প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে এটা বাদ যাবে। ঠিক আছে, 28, জি স্যার। 28 বলো তো, বাস্তব সংখ্যায় কোনটা সংখ্যায় সঠিক? কোনটি সঠিক? এ নাম্বার নাকি? এ সহজ। ওকে, 29, এ এ গুণ ইনভার্স। এক্স ইকুয়াল 1, এ এক্স ইনভার্স স্যার। হবে এ ইনভার্স নাকি? নিচের কোনটি জি স্যার। সব সময় সত্য নয়? সি স্যার। না সরি স্যার, সরি না। সি তো স্যার অলওয়েজ ইনভার্স। কারেক্ট। ডি, জি স্যার। ডি। জি স্যার। ওকে, এইবার একটু টাফ, এইবার একটু টাফ, 31 থেকে বাকি 31 থেকে, হ্যাঁ 31 থেকে বাকিগুলো টাফ। দেখো, নিচের কোন সংখ্যার সেট ফিল স্বীকার্য পূর্ণ করে না? ফিল্ডের স্বীকার্য কয়টা বলো তো? 10টা, A1 থেকে A5, M1 থেকে ফাইভ। M5। এখন খেয়াল করো, বাস্তব সংখ্যা তো ফিল্ডের স্বীকার্য মানে, মূলদ সংখ্যাও মানবে, স্বাভাবিক সংখ্যা মানবে। মানবে না। কারণ কি বলতো? মানবে না। কারণ কি? এটা এ ওয়ান থেকে স্টার্ট হয়েছে। A3 নাই, A3 নাই, A3 থেকে থাকার কথা, জিরো থাকার কথা বলছে, A3 থেকে থাকার কথা বলছে, জিরো থাকার কথা বলছে। জিরো বোঝা থাকার কথা। গেছে? A4 এর নাই, A4 এ কি -A থাকার কথা বলছে, মানে মাইনাস। যুগাত্মক বিপরীত থাকার ইনভার্স। কথা বলছে, ইনভার্স এডিটিভ ইনভার্স থাকার কথা বলছে, সেটা নাই। তা বাকিগুলাতে এম এর দিকে যাওয়ার দরকার নাই। এ এর প্রপার্টিসে সে ফেল মারছে, তার মানে সে ফিল্ড নয়। মনে থাকে যেন, বাকিগুলো কিন্তু ফিল্ড, বাস্তব সংখ্যার সেট, মূলক সংখ্যার সেট, জটিল সংখ্যার সেট, এগুলা কিন্তু ফিল্ড। স্বাভাবিক সংখ্যার সেট ফিল্ড না। আচ্ছা বলো তো, আর কে ফিল্ড হতে পারবে না? পূর্ণ সংখ্যার সেট কি ফিল্ড হতে পারবে? না স্যার। ইনভার্স। পূর্ণ পূর্ণ সংখ্যার সেট ফিল্ড হতে পারবে না। হ্যাঁ, না স্যার। কেন? কেন সে ফিল্ড নয় বলো তো? কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশ নাই, তার মানে এটা কি গুণাত্মক বিপরীত না? 1/a থাকা মানে কি গুণাত্মক বিপরীত। পূর্ণ সংখ্যায় ভগ্নাংশ নাই মানে কি, সংখ্যাগুলোর ভগ্নাংশ আকারে নাই, সেজন্য সে ফিল্ড না। এটা মনে থাকে যেন। ওকে, 2 নম্বর প্রশ্নটা, 32, কোন সংখ্যার সেটে যুগের বিপরীত থাকে না, তাই ফিল্ড স্বীকার্য পূর্ণ হয় না? কোনটা? যুগের 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 বিপরীত নাই কোথায়? স্বাভাবিক সংখ্যায়। নিচের স্বাভাবিক কোন সংখ্যা। জি। সেটকে ফিল্ড বলা যাবে না, কারণ এদের মধ্যে সব অশূন্য উপাদানের গুণিতক বিপরীত থাকে না। কার থাকে না বলতো? পূর্ণ সংখ্যার। পূর্ণ সংখ্যার। সংখ্যার গুণিতক বিপরীত নাই, জানা আছে? একটু জানা আগে আছে না বলছি। নাই? ওকে, এই প্রশ্নটা আমরা পড়িনি, তারপরে এটা এখানে দেয়া আছে। এটার টপিকটা আজকে পড়িনি। এটা হচ্ছে, আমাদের স্বীকার্য ছিল 4টা, কি কি? সম্প্রসারণ স্বীকার্য, ফিল্ড স্বীকার্য, তারপরে অর্ডার স্বীকার্য, তারপরে সম্পূর্ণ নীতি নাকি, কমপ্লিটনেস। এটা হচ্ছে ক্রম স্বীকার্য, অর্ডার অর্ডার স্বীকার্য। এখন কোন সংখ্যার সেট ক্রম স্বীকার্য মেনে চলে না? ক্রম স্বীকার্য মানে, ধরো এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, যদি হয় তাহলে এ গ্রেটার দেন সি। মানে অসমতার শর্তগুলো যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে ক্রমস্বীকার্য। আমার কথা বোঝা গেছে?
জি স্যার। অসমতার বৈশিষ্ট্যগুলো যেখানে আলোচনা করা হবে এখন। বলো তো এইখানে কে অসমতার বৈশিষ্ট্য মানে না? খুব স্পেশাল, এই এই প্রশ্নটা খুব টাফ, টাফ প্রশ্ন এবং খুব থিঙ্ক করার মতো প্রশ্ন, এটা খুব চিন্তা করার মতো প্রশ্ন। এটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা অসমতার ধর্ম স্যার মানে না, ঠিক আছে? অসমতার এই যে ক্রমশিখাতে মানে না। কেন? ধরো x+i y, মনে করো বাকিগুলো মানে স্বাভাবিক সংখ্যার যে কোনো দুইটা সংখ্যা 2 এবং 3 দিলে তাহলে তাদেরকে বড় ছোট আকারে প্রকাশ করা যাবে। মূলদ সংখ্যার ক্ষেত্রে সেটা বড় ছোট আকারে অসমতা দিয়ে প্রকাশ করা যাবে। বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রকাশ করা যাবে, কিন্তু জটিল সংখ্যা, ধরো x+i y, আর একটা হচ্ছে x1+i y1, এই দুইটার মধ্যে কে বড় কে ছোট কখনোই বলা যাবে না। কারণ কি? এটা বলতে পারবা কারণ কি কেন এটা বলা যায় না? কেউ কি জানো কেন স্যার, স্যার কমপ্লেক্স? কাল্পনিক সংখ্যা তো স্যার আই। ওকে, দেখো, সাধারণত আমরা কমপ্লেক্স নাম্বার গুলাকে কি আর্গন তলে এক একটা বিন্দু হিসেবে উপস্থাপন করি। ওকে, x y সেটা আমরা যদি আর্গন তলে লিখি তাহলে সে একটা বিন্দু হিসেবে উপস্থাপন করা হয়। এখন দুইটা বিন্দুর মধ্যে কে বড় কে ছোট সেটা বলার কোনো সুযোগ নাই। আমার কথা বোঝা গেছে? কারণ আর্গন জি স্যার। তলে এদেরকে সাধারণত প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার আর্গন তলে কি হিসেবে নির্দেশিত হয়? এক একটা বিন্দু হিসেবে নির্দেশিত হয়। তাহলে দুইটা, একটা বিন্দু কে বড় কে ছোট সেটা বিন্দু তো খালি অবস্থান বোঝায়, ঠিক না? মান বুঝায় না। জি স্যার। তো সেটা সেজন্য তাদেরকে আমরা ওই যে ক্রমশিকার ফেলতে পারি না। এই প্রশ্নটা খুব স্পেশাল, মানে এটা খুব থিঙ্ক করার মতো প্রশ্ন। ওকে, আচ্ছা, কমপ্লিট অর্ডার ফিল্ড। কমপ্লিট অর্ডার ফিল্ড যেটা মনে করো ফিল্ডের শর্ত মানবে, ক্রমশিকার যে শর্ত শর্ত মানবে এবং কমপ্লিটনেসের শর্ত মানবে, তাদেরকে বলা হয় কমপ্লিট অর্ডার ফিল্ড। আমার কথা বোঝা গেছে? মনে করো আমাদের স্বীকার্য কয়টা? চারটা না? চারটার মধ্যে জি স্যার। সম্প্রসারণ স্বীকার্য সবাই মানবে, কিন্তু কেউ কেউ ফিল্ডের শর্ত মানে, কেউ কেউ মানে না। কেউ কেউ অর্ডারের শর্ত মানে, কেউ কেউ মানে না। যেমন ধরো কমপ্লেক্স নাম্বার অর্ডার এক্সিউম মানে না। কেউ কেউ কমপ্লিটনেস এক্সিউমের শর্ত মানে মানে না। তো যে এই তিনটা মানবে তাকে বলা হয় কমপ্লিট অর্ডার ফিল্ড। এবং এটা একমাত্র বাস্তব সংখ্যায় কমপ্লিট অর্ডার ফিল্ড। মূলদ সংখ্যা, জটিল সংখ্যা, পূর্ণ সংখ্যা এরা কমপ্লিট অর্ডার ফিল্ড না, কারণ এফ তো ফিল্ডই না, জেড তো ফিল্ডই না, জেড নট ফিল্ড। ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার ফিল্ড, কিন্তু অর্ডার না, সে ক্রমস্বীকার্য মানে না। অর্ডার। ওকে, মূলদ সংখ্যা সে অর্ডার মানবে, ফিল্ড মানবে, কিন্তু কমপ্লিটনেস না। ঠিক আছে? কমপ্লিটনেস শর্ত সে মানে না, সেজন্য সে কমপ্লিট অর্ডার ফিল্ড না। এটা মনে থাকে যেন। তাহলে খেয়াল করো, অমূলদ সংখ্যার সেট কি বলছে দেখো। অমূলদ সংখ্যার সেট কি করে? ফিল্ড গঠন করে, এটা মানা যাবে। ক্রমশিকার্য পূর্ণ করে, সেটা মানা যাবে। পূর্ণ করে, এটা মানা যাবে। উভয় পূর্ণ করে, আসলে কথা হচ্ছে উভয় পূর্ণ করে, এটা উত্তর হওয়ার কথা। এটা অপশন ভুল দিচ্ছে, এটা একটু কারেক্ট করে নিবা তোমরা পিডিএফটাই। এটা হচ্ছে ক্রমশিকার্য পূর্ণ করে না, ক্রমশিকার্য। ক্রমশিকার্য মানে আর ফিল্ডও মানে। ওকে, জটিল সংখ্যার সেট। জটিল সংখ্যার সেট কি হবে? জটিল সংখ্যার সেট ফিল্ডের শর্ত মানে, কিন্তু অর্ডারের শর্ত মানে না। তাহলে সে ফিল্ড স্বীকার্য মানে ক্রম স্বীকার্য উভয় মেনে চলে, এই শর্ত মিথ্যা। ঠিক আছে? এটা এখানে হওয়ার কথা ক্রম স্বীকার্য, এটা মিথ্যা। কোনটিই নয়, সেটা হবে না, সে খালি ফিল্ড স্বীকার্য মেনে চলে। 38 নম্বর, দেখো, স্বাভাবিক সংখ্যার সেট কেন ফিল্ড বলা যাবে না? বলো তো। যুগাত্মক বিপরীত নাই, আমরা আগেই বলছিলাম। স্বাভাবিক সংখ্যায় কি যুগাত্মক বিপরীত আছে? সনি, জিরো নাই। জিরো নাই তো। মাইনাস সংখ্যাও নেই। জি না। না, জিরোর কথা কিন্তু এখানে বলে নাই। এখানে কি কি নাই সেটার উপর তোমাকে উত্তর ঠিক করতে হবে, কারণ গুণের দ্বারা আবদ্ধ সেটা বলা যাবে, স্বাভাবিক সংখ্যার যে কোনো দুইটা গুণ করলে পাওয়া যাবে। যুগের দ্বারা আবদ্ধ নয়, ঠিক তো আছে? নয়। এটা ঠিক না, যুগের দ্বারা সে আবদ্ধ। ক্রমস্বীকার্য মানে না, এটাও ভুল, সে ক্রমস্বীকার্য মানে। আর ফিল্ডের জন্য তো ক্রমস্বীকার্য দরকারই পড়ে না। ফিল্ডের জন্য
গুণের দ্বারা আবদ্ধ, যোগের দ্বারা আবদ্ধ, বিপরীতক এইগুলা, তাহলে তার যোগাত্মক বিপরীত নাই। আচ্ছা, 39 নম্বর, পূর্ণ সংখ্যার সেট ফিল্ড নয়, কারণ কি? সব সংখ্যার গুণাত্মক বিপরীত নাই। বিপরীতক যেটা ইনভার্স, হ্যাঁ হ্যাঁ, এটা নাই। ঠিক আছে। ওকে, 40, কোন সংখ্যার সেট উভয় ফিল্ড স্বীকার্য এবং ক্রমস্বীকার্য? ফিল্ড স্বীকার্য এবং ক্রমস্বীকার্য মানে কে? দেখো, বাস্তব সংখ্যা ফিল্ড স্বীকার্য মানে ক্রমস্বীকার্য মানে, সে ফিল্ড স্বীকার্য মানে না, কিন্তু সে ক্রমস্বীকার্য মানে। অর্ডার মানে, কিন্তু ফিল্ড মানে না। এইটা কি? এটাও ফিল্ডের শর্ত মানে না, কিন্তু অর্ডারের শর্ত মানে। অর্ডার মানে ক্রম, ক্রম মানে কি? বড় ছোট, বা পূর্ণ সংখ্যার যে কোনো দুইটা উপাদানকে আমি বড় ছোট দিয়ে ব্যাখ্যা করতে পারবো, স্বাভাবিক সংখ্যার যে কোনো দুটো উপাদানকে আমি বড় ছোট দিয়ে ব্যাখ্যা করতে পারবো, কিন্তু ফিল্ডের যে 10টা শর্ত আছে তাদের মধ্যে কিন্তু জেড এবং এন মানে না। আর জটিল সংখ্যা, সে ফিল্ডের স্বীকার্য মানে, কিন্তু ক্রম স্বীকার্য মানে না। তাহলে উভয়ই মানে কি বাস্তব সংখ্যা? এই যে এই প্রশ্নটা দেখো, এটা কিন্তু অলরেডি আমরা আলাপ করে ফেলছি। কোন সংখ্যার সেট বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ নয়? কোন সংখ্যা, কোনটা বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ নয়? স্বাভাবিক সংখ্যার সেট, অলরেডি আলাপ করে স্বাভাবিক ফেলছিলাম, সংখ্যা মনে স্যার। আছে? নেগেটিভ মনে নাই। আছে না নাই? জি ওকে, স্যার, মনে আছে। 42, 42, কোন ভাগের সংখ্যার ক্ষেত্রে আবদ্ধ সেট নয়। ভাগ দ্বারা আবদ্ধ নয়? পূর্ণ পূর্ণ সংখ্যার সংখ্যা সেট স্যার। ভাগ দ্বারা আবদ্ধ নয়, ঠিক না? জি স্যার, ভগ্নাংশ নাই এখানে স্যার। কোন সংখ্যার সেট যোগ দ্বারা আবদ্ধ নয়? খুব স্পেশাল, এটা অলরেডি আলাপ করছি। বলতো কোন সংখ্যার সেট যোগ দ্বারা আবদ্ধ নয়? অমূলক সংখ্যা যোগের দ্বারা আবদ্ধ নয়, মনে আছে? জি অমূলক স্যার। সংখ্যার সেট জি স্যার। ঠিক একই রকম, কোন সংখ্যার সেট জি স্যার। গুণের দ্বারা আবদ্ধ নয়? অমূলক সংখ্যার সেট গুণের দ্বারা আবদ্ধ নয়, পড়ছিলাম নাকি? পড়ছিলাম না? জি স্বাভাবিক স্যার। জি স্যার। সংখ্যা কোন অপারেশনে আবদ্ধ নয়? বিয়োগ। এরপর ইনভার্স। বিয়োগের দ্বারা আবদ্ধ নয়, গুণ করলে গুণ পাওয়া যাবে, যোগ করলে যোগ পাওয়া যাবে নাকি? বিয়োগ। কিন্তু বিয়োগ করলে জি মাইনাস স্যার। তার ভিতরে নাই। পূর্ণ সংখ্যার সেট নাই। কোনটা দ্বারা আবদ্ধ নয়? ভাগ দ্বারা আবদ্ধ নয়। ভাগ ভাগ দ্বারা। হ্যাঁ, এটা স্পেশাল, এটা স্পেশাল। 47, মূলদ সংখ্যার মূলত সেট সংখ্যা। কোন অপারেশনে আবদ্ধ নয়? মূলত। ধরো, দুই একটা মূলদ সংখ্যা হুম, না, এটা বর্গমূলের অপারেশন জি নিলাম। স্যার। এখন সে মূলদ হবে নাকি অমূলদ হবে? এখন তো সে অমূলদ, কারণ √2 একটু অমূলদ সংখ্যা না। জি স্যার। আমাকে কি বলছি? আবদ্ধ যে প্রক্রিয়ার দ্বারা কাজ করার পরে নতুন ফলাফল ওই সেটে থাকলে তাকে বলা হয় আবদ্ধ বিধি। মনে করো, আমি কি বলছি? কোন সেট দ্বারা কোন অপারেশন আবদ্ধ নয়? কোন অপারেশন, কোন অপারেশন? যোগ করলে পাওয়া যাবে, গুণ করলে মূলদ পাওয়া যাবে, ভাগ করলে মূলদ পাওয়া যাবে, কিন্তু যদি আমি বর্গমূল করি একটা মূলদ সংখ্যাকে, 2 হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাকে যদি বর্গমূল করি নতুন ফলাফল √2 আসছে, সে মূলদ না, সে হচ্ছে কি? অমূলদ। তার আবদ্ধ বিধির নিয়ম কি ছিল? অপারেশনের পর নতুন ফলাফল ওই সেটে থাকতে হবে, ওই সেটে কি আছে? নাই, সেজন্য নাইস। বর্গমূল নাই। কথা বোঝা গেছে নাকি আবার বলা জি লাগবে? স্যার। ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। জি। 48 পারবো। অমূল সংখ্যার সেট কোন অপারেশনে আবদ্ধ নয়? যোগ এবং গুণ দ্বারা আবদ্ধ নয়, এটা পারবো নাকি? আরো স্পেশাল, জি স্যার। মোস্ট স্পেশাল, মোস্ট স্পেশাল, 49 নাম্বার, 49 নাম্বার, বলতো বীজগাণিতীয় সংখ্যা কি? পরে নয় সেটা পরে আসুক, কিন্তু আগে বললো বীজগাণিতীয় সংখ্যাটা কি? বীজগাণিতীয় সংখ্যা, এটা পারার জন্য তুমি এই এই প্রশ্নের উত্তরটা আগে দেখো, স্টেটমেন্টটা খেয়াল করো। একটি সংখ্যা কোন পূর্ণ সংখ্যার সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের মূল হয়, তবে তাকে বলা হয় বীজগাণিতীয় সংখ্যা। আমার কথা বোঝা গেছে? মনে করো তোমার কাছে, ধরো x² + 5x + 9 = 0 লেখা। এখানে দেখো, এটা হচ্ছে একটা বহুপদী। বহুপদী কিভাবে বুঝবো? এক্স এর ও আছে। পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। বহুপদীর নিয়ম হচ্ছে এক্স এর পাওয়ার কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, তার সহগ গুলা মূলদ হতে হবে, এটি পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা না 159। এখন এই সমীকরণকে যদি সমাধান করি,
যে মানগুলো পাবো তারা হচ্ছে বীজগাণিতীয় সংখ্যা, মনে থেকে যেন। বুঝেছো? জি স্যার। ওকে। জি স্যার। এখন খেয়াল করো, মনে করো তোমার কাছে একটা সমীকরণ আছে x² - 7 = 0। এটাকে এটা এটা একটা বহুপদী না? জি স্যার, এটা বহুপদী একটা স্যার। বহুপদী কিনা? এটার সহগ কি পূর্ণ সংখ্যা না? তাহলে জি, এটার পূর্ণ মান যদি সংখ্যা। তুমি বের করো x² = 7, x = কত, প্লাস মাইনাস প্লাস রুট মাইনাস। সেভেন তাহলে +7। তাহলে √7 হচ্ছে একটা বীজগাণিতীয় সংখ্যা, অ্যালজাব্রিক নাম্বার। এটা হচ্ছে একটা অ্যালজাব্রিক নাম্বার। এখন x³ - 5 = 0, তাহলে x³ কত হবে, 5 হবে। x কত হবে, 5 এর কিউব রুট হবে, মানে কিউবিক ফিট। কিউবিক রুট অফ 5। এইটাও হচ্ছে অ্যালজাব্রিক নাম্বার। বুঝছো? এইটাও অ্যালজাব্রিক নাম্বার, অ্যালজাব্রিক নাম্বার না হচ্ছে পাই। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। পাই হচ্ছে অ্যালজাব্রিক নাম্বার না। যারা অ্যালজাব্রিক নাম্বার নয় তাদেরকে বলা হয় তুরীয় সংখ্যা। খুব স্পেশাল এই সংখ্যাগুলো মনে রাখবে, কারণ তোমাদের বিসিএস এ মনে করো একটু ডিপলি প্রশ্ন যদি হয় তাহলে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তুরীয় সংখ্যাটা কি? ঠিক আছে? জি স্যার। তুরীয় স্যার সংখ্যাটা হচ্ছে, তুরীয় সংখ্যা স্যার। হ্যাঁ, হুম। তুরীয় বা তুরীয় তুরীয়। ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। ওকে। এরা কারা? এরা হচ্ছে এই যে পাই, ই, এই ধরনের সংখ্যাগুলো। মনে করো ধ্রুবক, এটা কি, এটাকে বলা হয় ওয়েলারের ধ্রুবক। এটা হচ্ছে পাই। যে সকল সংখ্যা তোমার কোনো সমীকরণের মূল হইতে পারবে না। কেন মূল হইতে পারে না সেটা বলো তো। পায়ের মান কি কখনো শেষ হবে? জি না স্যার। না স্যার। পায়ের, তাহলে যে সংখ্যাটার মান কখনোই শেষ হবে না সে আসলে কি হইতে পারে না, মনে করো এ, কারো সমীকরণের মূল হতে পারবে না। আমার কথা বোঝা গেছে? তার মানে এই যে জি। ই, পাই, এইগুলা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। এরা কোনো সমীকরণের মূল নয়। ঠিক আছে? এদেরকে বলা হয় তুরীয় সংখ্যা। এখন খেয়াল করো, সকল তুরীয় সংখ্যা কিন্তু অবলদ সংখ্যা, এটা মনে থাকে যেন। সকল ট্রান্সেন্ডেন্টাল নাম্বার হচ্ছে কি, অমূলদ সংখ্যা। কিন্তু অমূলত সকল অমূলদ সংখ্যা কিন্তু ট্রান্সেন্ডেন্টাল নাম্বার না। মনে করো রুট নয়। টু জি মূলদ না স্যার। মূলদ? রুট টু মূলদ না অমূলত। অমূলদ? অমূলদ। অমূলত। কিন্তু অমূলক। এটা একটা অমূলদ নাম্বার, কিন্তু সে তুরীয় সংখ্যা না বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার না। এটা মনে থাকে যেন। কিন্তু এরা ট্রান্সেন্ডেন্টাল প্লাস এরা অবশ্যই অমূলদ। বুঝা অমূলত। গেছে? এই প্রশ্নটাও থিঙ্ক করার মতো প্রশ্ন। নিচের কোন বক্তব্যটি সঠিক? প্রতিটি বাস্তব সংখ্যা বীজগণিতীয় বলা যায় নাকি যায় না? প্রতিটি বাস্তব সংখ্যা জি বীজগণিতীয় স্যার। বলা যায় নাকি যায় না? মনে করো তুমি যে কোনো একটা যায় বাস্তব স্যার। সংখ্যা দিলা 2, তাহলে x - 2 = 0 একটা সমীকরণ হইতে পারে নাকি পারে না? বলা যায় স্যার। তাহলে যে কোনো বাস্তব সংখ্যাই হচ্ছে বীজগণিতীয় নাম্বার। প্রতিটি বীজগণিতীয় সংখ্যা পারে বাস্তব স্যার। সংখ্যা, এটা বলা যাবে। প্রতিটি তুরীয় সংখ্যা অমূলদ সংখ্যা। প্রতিটি অমূলদ সংখ্যা এটা বলা তুরীয়। যাবে স্যার। প্রতিটি তুরীয় সংখ্যা অমূলদ, এটা বলা। প্রতিটি অমূলদ, প্রতিটি, এটা কোন তুরীয় বক্তব্যটি সংখ্যা, এটা সঠিক বলা যাবে নয়? না। সরি, এটা প্রশ্ন এরকম সঠিক নয় হওয়ার কথা। ঠিক আছে? সঠিক নয়। তাহলে অমূলদ সংখ্যায় যে তুরীয় হবে এমন কোনো কথা নাই। রুট টু অমূলদ সংখ্যা কিন্তু সে তুরীয় না, সে অ্যালজাব্রিক নাম্বার। √2 অ্যালজাব্রিক নাম্বার না, √7 যেহেতু অ্যালজাব্রিক নাম্বার, √2 হচ্ছে অ্যালজাব্রিক নাম্বার। সে কিন্তু ট্রান্সেন্ডেন্টাল নাম্বার না। আমার কথা বোঝা গেছে? বুঝছো? জি স্যার। ও, আজকে আমাদের টপিক এতটুকুই। এখন প্রথম দিনের অভিজ্ঞতা আমার একটু বললে জি ভালো স্যার। হবে। 9 মিনিট সময় আছে, একটু সবার অভিজ্ঞতা শুনতে যাচ্ছি। আমরা আরো স্পিডে পড়বো নাকি আরো স্লোলি পড়বো? আমি আরো স্লোলি বলবো নাকি কিভাবে বলবো?